সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শকবৃন্দ। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ইনসাফ। সম্প্রতি সিনেমাটির ওটিটি রিলিজ হয়েছে চরকিতে। ইনসাফ শব্দটির অর্থ হল ন্যায় বিচার। আজকে আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবার কাহিনীর আদ্যোপান্ত দেখতে পাবো আমাদের এক্সপ্লেনেশন ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। দেশে হঠাৎ করে খুন, চাঁদাবাজি, রাহাজানি সব বেড়ে গেছে। প্রতিদিন বাতাসে বাড়ছে লাশের গন্ধ, আর ব্যবসায়ীদের কাছে আসা শুরু করেছে চাঁদার জন্য ফোন। চাঁদাবাজিগুলো করা হচ্ছে ইউসুফ নামের এক শীর্ষ সন্ত্রাসীর নামে। কিন্তু সবাই জানে ৫ বছর আগে ইউসুফ মারা গেছে। একসময় ঢাকার উত্তর আর দক্ষিণ নিয়ন্ত্রণ করত এই ইউসুফ। এই ইউসুফের নামে ছিল ৩৩টি খুনের মামলা, কিন্তু পুলিশ কখনো তাকে গ্রেফতার করতে পারেনি। ইউসুফকে সন্ত্রাস জগতের দানব বলা হতো। সমাজের কাছে সে ছিল একটা মিথ এর মতো। সবাই তার উপস্থিতি জানত, কিন্তু কেন যেন সরকার তার অস্তিত্ব স্বীকার করতে চায়নি কখনো। ইউসুফের হত্যা করার স্টাইল ছিল ভিন্ন। সে চাপাতি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করত। প্রতিটা মার্ডারের পর দুধ দিয়ে গোসল করে শরীর পবিত্র করত সে। অস্ত্র চালনায়ও সে ছিল দারুণ দক্ষ। 2 হাতে মেশিন গান চালাতে দেখা গেছে তাকে। তাকে ধরতে পুলিশ যতবারই অভিযান চালিয়েছে, ইউসুফ পুরো পুলিশ টিমকেই শেষ করে পালিয়ে গেছে। ইউসুফের দেশের বাড়ি ছিল সিলেটে। 5 বছর আগে তার বাবার কবর জিয়ারত করতে ট্রেনে করে সিলেটে যাবার সময় হঠাৎ প্রতিপক্ষের স্নাইপারের একটি বুলেট এসে লাগে তার গায়ে। ফলে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যায় সে। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর পচা গলা অবস্থায় তার লাশ উদ্ধার করেছিল পুলিশ। চেহারা ভালো করে বোঝা না গেলেও আইডি কার্ড আর লাইটার দেখে পুলিশ আইডেন্টিফাই করেছিল ইউসুফের ডেড বডি। অথচ 5 বছর পরে এসে এখন আবারও ইউসুফের নাম ধরে হচ্ছে চাঁদাবাজি। ইউসুফের অস্তিত্ব নিয়ে সন্দিহান হয়ে পড়ে পুলিশ। ইউসুফের খোঁজে আন্ডারকভার মিশনে নেমে যায় এএসপি জাহান। পতিতার ছদ্মবেশে সে চলে যায় ঢাকার এক শীর্ষ সন্ত্রাসীর কাছে। তার কাছে ইউসুফের খোঁজ জানতে চাইলে সে জাহানকে চিনে ফেলে এবং তাকে মারার চেষ্টা করে। তখন জাহান নিজের চুলের কাঁটা দিয়ে লোকটিকে মেরে ফেলে এবং তার দলের লোকদের সাথে ফাইট করা শুরু করে। এর মধ্যে 2 জন গার্ড স্বীকার করে তারা ইউসুফের ব্যাপারে তথ্য জানে। তাদের কাছ থেকে জাহান এসআই সোভান নামের এক লোকের খোঁজ পায়, যেই লোক ইউসুফের লাশ আইডেন্টিফাই করার সময় ফিল্ডে ছিল। জাহান জানতে পারে সোভান এখন মৃত্যুশয্যায়। তার সাথে কথা বলতে হাসপাতালে গেলে সোভান তাকে জানায় আসলে তারা ইউসুফের লাশ উদ্ধার করতে পারেনি। তারা যে লাশটা পেয়েছিল সেটা ইউসুফের ছিল না। ফেক ফিঙ্গারপ্রিন্ট বসিয়ে মিডিয়ার প্রেশার এড়ানোর জন্য তারা ইউসুফের লাশ উদ্ধারের নাটক করেছিল তখন। এর মধ্যে শহরে 2 জন নতুন গুন্ডাকে সক্রিয় হতে দেখা যায়, যারা ইউসুফের স্টাইলে পিস্তল ধরে গুলি করছিল। তাদেরকে রিমান্ডে এনে জাহান জানতে পারে তারা অস্ত্র চালানো শিখেছে ইউসুফের সাবেক গ্যাং মেম্বার আকবরের কাছ থেকে। বর্তমানে এই আকবর পঙ্গু অবস্থায় জীবনযাপন করছে। রাজধানীতে একটা ফুলের দোকান চালায় সে। তাকে লোক দিয়ে উঠিয়ে আনে জাহান। আকবরকে টর্চারের ভয় দেখালে সে স্বীকার করে একসময় সে ইউসুফের দলের হয়ে সব টাকা পয়সা ম্যানেজ করার কাজ করত। তাদের সঙ্গে সারা বছরই বিভিন্ন গ্রুপের গ্যাঞ্জাম লেগে থাকত। কিন্তু ট্রেনে গুলি খেয়ে মরে যাবার পর থেকে ইউসুফের সন্ত্রাসী গ্রুপ ভেঙে যায়। এর আগেই অবশ্য একটা বোমা বিস্ফোরণের ঘটনায় পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল আকবরকে। এ কারণে বাকি জীবন সামান্য ফুলের দোকান চালিয়ে জীবন ধারণ করতে হচ্ছে তাকে। আকবরকে ছেড়ে দিলেও জাহান তার উপরে নজর রাখা শুরু করে। সে দেখতে পায় গত 3 মাসে আকবরের মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কয়েকবার ফোন এসেছে, যার লোকেশন ছিল সিলেট। আর ইউসুফ গুলি খেয়ে পড়েছিল সেই সিলেটেই। জাহান তার ডিআইজি মিজানের কাছে সব তথ্য জানিয়ে সিলেট যাবার অনুমতি চায়। ইউসুফের সবচেয়ে বড় শত্রু ছিল সুশীল শাহীন নামের আরেক শীর্ষ সন্ত্রাসী। সেই ট্রেনের বাইরে থেকে গুলি করে ইউসুফকে হত্যা করিয়েছিল। ইউসুফ মারা যাবার পর থেকে পুরো ঢাকা শহরের কন্ট্রোল চলে এসেছিল শাহীনের কাছে। এমনকি সে তার গুরুকে হত্যা করে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল শহরের সব টেন্ডারবাজির। এই শাহীনের সাথে আবার খাতির ছিল ডিআইজি মিজানের। ইউসুফের ফিরে আসার খবরে সে বিচলিত হয়ে মিজানকে নিজের ডেরায় ডেকে এক সুন্দরী তরুণী দিয়ে মনোরঞ্জন করে। ফলে মিজান রাজি হয় এ ব্যাপারে সব ইনফরমেশন টাইম টু টাইম সে শাহীনকে দিয়ে যাওয়ার ব্যাপারে। ডিআইজি মিজান এবার ইউসুফের ব্যাপারে ভালো করে ইনভেস্টিগেট করার জন্য এএসপি জাহানকে সিলেটে বদলি করে দেয়। এএসপি জাহান এক ব্যক্তিগত কারণে ইউসুফকে ধরতে মরিয়া হয়ে আছে। 5 বছর আগে একটা স্কুলের বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানে বোমা বিস্ফোরিত হয়ে মারা গিয়েছিল অনেক মানুষ।
যাদের মধ্যে একজন ছিল জাহানের স্কুল শিক্ষক পিতা। পরে জানা যায় এই বোমা বিস্ফোরণের পেছনে ছিল সন্ত্রাসী ইউসুফ বাহিনীর হাত। তখন থেকে নিজের পিতার হত্যাকারীকে শাস্তি দেওয়ার জন্য মরিয়া হয়ে আছে জাহান। জাহান শুরুতেই সিলেটের এনআইডি ডেটাবেস থেকে ইউসুফের মতো চেহারার মানুষকে খুঁজে বের করার চেষ্টা করে। তারা 3 জনের সাথে ইউসুফের চেহারার মিল পায়। এদের মধ্যে 2 জনই সিলেটের লোকাল, আর একজন 5 বছর আগে সিলেটে এসে একটা বাচ্চাদের স্কুলে আর্টের শিক্ষক হিসাবে যোগ দিয়েছে। এই লোকের নাম লাবু মিয়া। জাহান স্কুল থেকে লাবু মাস্টারকে মারধর করে উঠিয়ে আনে, থানায় এনে উল্টো করে ঝুলিয়ে তাকে পেটানো শুরু করে। সবাই লক্ষ্য করে ইউসুফের সাথে লাবু মাস্টারের চেহারার অদ্ভুত রকমের মিল আছে। এছাড়াও জাহানের 6 সেন্স বলতে থাকে এই লাবু মিয়াই হয়তো ইউসুফ যে ছদ্মবেশে লুকিয়ে আছে এখানে শিক্ষক পরিচয়ে। তবে অনেক টর্চার করার পরেও লাবু মাস্টার নিজেকে নিরপরাধ বলে দাবি করে। এদিকে গ্রামের মানুষেরা থানা ঘেরাও করে নিরপরাধ লাবু মাস্টারের মুক্তির দাবিতে। ফলে পুলিশের ওপর লাবুকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয়। জাহান আকবরকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে আসে। তবে আকবর লাবুকে শনাক্ত করতে পারে না। জাহান অবশ্য আকবরকে বিশ্বাসও করতে পারে না। পরদিন জাহান দেখতে পায় লাবু মাস্টারের ছোট ছোট ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকের মুক্তির জন্য থানার সামনে চলে এসেছে। তখন জাহানের মনে হয় লাবু মাস্টার যদি সত্যি ইউসুফ হতো তাহলে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তাকে এত ভালোবাসত না। একজন শীর্ষ সন্ত্রাসী তো রাতারাতি বদলে যেতে পারে না। সে লাবু মাস্টারের ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করে। তার এসএসসি এইচএসসি সার্টিফিকেট খুঁজে পায়। 5 বছর আগে চারুকলা থেকে পাশ করার সার্টিফিকেটও পায় লাবুর বাসায়। এছাড়া তার বাসায় সেরকম কিছু খুঁজে পাওয়া যায় না। কাজেই লাবু মিয়াকে ছেড়ে দিতে বাধ্য হয় জাহান। তবে সেই রাতেই জেলে বসে লাবু জাহানের একটা স্কেচ করা ছবি এঁকে ফেলেছিল। সে যাবার আগে জাহানকে সেটা উপহার দিয়ে যায়। জাহান ভীষণ অবাক হয়ে যায়। এত টর্চার করার পরেও জাহানকে লাবু মিয়া এত সুন্দর একটা ছবি এঁকে দেওয়ায় সে কিছুটা লাবুর প্রতি দুর্বলতা অনুভব করে। লাবু কিছুটা সুস্থ হয়ে আবারও বাচ্চাদেরকে ড্রয়িং করা শেখানো শুরু করে। জাহান লাবুর কাছে সরি বলতে চায়, তবে লাবু তাকে কিছুটা এড়িয়ে চলে। লাবুর এভাবে ইগনোর করা জাহানের ভালো লাগে না। তাই সে পরদিন একটা লাল শাড়ি পরে লাবুর কাছে যায় এবং তাকে একসাথে কফি খাবার দাওয়াত দেয়। জাহানের আহ্বানে সাড়া দিয়ে তারা একসঙ্গে কফি খেতে যায়। আসলে লাবুর আঁকা তার স্কেচটা দেখার পর থেকে জাহানের লাবুর প্রতি একটা আকর্ষণ কাজ করা শুরু করেছে। এবার সে লাবুকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে। লাবু অবশ্য মুখের ওপর বলে বসে যে সে যদি পুলিশের কাছে স্বীকার করে সে ইউসুফ, তাহলে তাকে দেশের আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেবে, অর্থাৎ 14 বছর জেলে থাকতে হবে। আর এখন যদি সে জাহানকে বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলে দেয় তাহলে তাকে সংসার নামের জেলে থাকতে হবে বাকি জীবন। জাহান লাবুর উত্তরটাকে না হিসাবেই নেয়। এদিকে ডিআইজি মিজানের কাছ থেকে লাবু মাস্টারের চেহারা যে ইউসুফের মতো সেটা জানতে পাবার পর থেকে শাহিনের ঘুম হারাম হয়ে গেছে। সে সিলেটে তার প্রতিনিধি নানা রশিদকে দায়িত্ব দেয় লাবুকে তুলে আনার এবং যাতে সে নিজে চেক করতে পারে লাবুই কি ইউসুফ কিনা। রশিদের লোকজন লাবুকে ধরে নিতে তার স্কুলে আসলে তখন তাকে বাঁচায় জাহান। রশিদ তার স্বল্প সংখ্যক লোকজন নিয়ে জাহানের সঙ্গে মারামারিতে পেরে ওঠে না। লাবুকে বাঁচানোর পর জাহান তাকে বুঝিয়ে বলে লাবুর জন্য এখন এভাবে একা থাকা ঠিক নয়, কারণ ইউসুফের সব শত্রুদের নজর পড়েছে তার উপর। অগত্যা একসময় নিজের সেফটির কথা ভেবে লাবু জাহানকে বিয়ের জন্য রাজি হয়ে যায়। যেহেতু লাবু একজন এতিম ছেলে তাই সে একাই জাহানের পরিবারের সঙ্গে কথা বলে এবং পরিবারের সম্মতিতে তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর কয়েকদিন তারা চুটিয়ে প্রেম করে। হানিমুনে তারা একটা জঙ্গলের ভেতরে রিসোর্টে যায়, যেখানে ঘোরার সময় হঠাৎ করেই তাদের উপর আগের বার জাহানের হাতে মার খাওয়া সেই রশিদ দলবল নিয়ে অ্যাটাক করে। তাদেরকে দেখে লাবু শুরুতেই পালিয়ে যায়। এবার এত লোকের সঙ্গে জাহান পেরে ওঠে না। জাহানকে মাটিতে ফেলে চেপে ধরে রশিদের লোকেরা। এই মুহূর্তে আমরা আবার লাবুকে ফিরে আসতে দেখতে পাই। তবে এসেই সহজ সরল আর্ট টিচার লাবু নয়, এ যেন এক গ্যাংস্টার। একের পর এক রশিদের দলের লোকদেরকে ঘায়েল করতে থাকে লাবু। সবাইকে মারার পর তার হাতের ছুরিটা আমূল ঢুকিয়ে দেয় রশিদের পেটে। লাবুর পেছনে হাত রেখে দাঁড়ানো দেখে রশিদ বুঝে যায় এ লাবু নয়, এ আসলে 5 বছর আগে ট্রেনে গুলি খেয়ে পড়ে যাওয়া সেই ইউসুফ। ইউসুফকে দেখে অবশ্য এখন এক হিংস্র প্রাণী মনে হচ্ছে, যেন বহুদিন পরে রক্তের স্বাদ পাওয়া এক বাঘের মতো ঘুম ভেঙেছে তার। পরিস্থিতির আকস্মিকতায় জাহান কি করবে বুঝে উঠতে পারছিল না। রুমে ফিরে এসে সে ইউসুফকে চেপে ধরে। ইউসুফ জাহানকে বলে সেই ইউসুফ, কিন্তু গত 5 বছর ধরে সে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়ায়নি। আর জাহানকে সে শুরুতে বিয়ে করতে চায়নি, বরঞ্চ জাহানই নিজ থেকে তাকে বিয়ে করতে আগ্রহী হয়েছে। এই মুহূর্তে জাহান যদি আবারও ইউসুফকে লকআপে ঢুকায় তাহলে গ্রামবাসী আবারও আন্দোলন করা শুরু করবে, কারণ জাহান কখনোই প্রমাণ করতে পারবে না যে লাবু মাস্টারই ইউসুফ।
সমস্যা হলো জাহান সব কিছু মেনে নিতে পারে, কিন্তু এটা মানতে পারবে না যে তার বাবার খুনির সঙ্গে সংসার করছে সে। তবে ইউসুফ সেই বোমা বিস্ফোরণের সাথে নিজের জড়িয়ে পড়ার ঘটনাকে ডিনাই করে। ইউসুফ অনেক ধরনের অপরাধীকে হত্যা করেছে, অনেক গ্যাংওয়ারে জড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু কখনোই নিরীহ স্কুল শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ওপর বোমা হামলা করার মতো নিকৃষ্ট কাজ সে করেনি। সে সময় অন্য কেউ কাজটা করে তার উপরে দায় চাপিয়ে দিয়েছিল বলে জানায় ইউসুফ। তবে এসব কথা বলতে বলতেই হঠাৎ উত্তেজনায় জাহান জ্ঞান হারিয়ে ফেলে। হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায় জাহান প্রেগনেন্ট। তবে জাহান কিছুতেই বাচ্চাটা রাখতে চায় না, সে তার পিতার খুনির সন্তানকে বহন করবে না কখনোই। ইউসুফ তাকে বলে সে অপরাধী হতে পারে, কিন্তু তাদের বাচ্চাটার তো কোনো দোষ নেই। জাহান যদি বাচ্চাটাকে ভূমিষ্ঠ করতে রাজি হয় তাহলে সে পুলিশের কাছে ধরা দেবে এবং স্বীকার করবে সেই ইউসুফ। তবে তার একটা শর্ত আছে, সেটা হলো জাহানকে সেই বোম ব্লাস্টের কেসটা রিওপেন করতে হবে এবং পুনরায় তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করতে হবে। এই কেসের 10 নম্বর আসামির নাম এএসআই ফরহাদ উদ্দিন। এই ফরহাদ উদ্দিন ছিলেন ইউসুফের বাবা। ছোটবেলায় ইউসুফের মা মারা যাবার পর থেকে তাকে আগলে বড় করেছিল তার বাবা। ইউসুফকে তার বাবার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে সে প্রচুর রিয়্যাক্ট করত, কারণ শিশু ইউসুফের জন্য তার বাবাই ছিল সব। ফরহাদ নিজে ছোট পোস্টে চাকরি করত, তাই তার স্বপ্ন ছিল তার ছেলে ইউসুফ বিসিএস দিয়ে পুলিশ অফিসার হবে। ইউসুফ সেভাবেই পড়াশোনা করছিল। নিজের জীবনে প্রথম বিসিএস এর প্রিলি রিটেন পাশ করে ভাইবার প্রিপারেশন নিচ্ছিল সে। এমন সময় তাদের পরিবারের উপর নেমে আসে দুর্গতি। তাদের এলাকার কমিশনার সরকারি ওষুধ জনগণকে না দিয়ে এলাকার ফার্মেসিতে বিক্রি করে দিত। এই ব্যাপারটি এএসআই ফরহাদ ধরে ফেলে এবং মামলা করে দেয়। কমিশনার টাকার লোভ দেখায়, আবার ইউসুফকে পিএসসির চেয়ারম্যানকে বলে বিসিএস এ ঢুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ফরহাদের কাছে তার নীতিবোধ সবার আগে, তাই সে কমিশনারের অন্যায় প্রস্তাবে সাড়া দেয় না। এর প্রতিশোধ কমিশনার নেয় বেশ ভালোভাবেই। ইউসুফের বাসার কাজের মহিলাকে দিয়ে মিথ্যে শারীরিক নির্যাতনের অভিযোগ লেখায় সে। তারপর ওয়ার্ডের সব গণ্যমান্য লোকদেরকে নিয়ে সালিশ বসিয়ে ভরা মজলিসে ফরহাদের গলায় জুতার মালা পরিয়ে দেয়। ইউসুফ তার নিজের বাবার অপমানে পাগলের মতো হয়ে যায়। থানায় বিচার চাইতে গেলে পুলিশ অফিসারদের কথায় সে বুঝতে পারে দেশে আইন চলে উপর মহলের ইশারায়। ইউসুফ বুঝতে পারে এতদিন সে যা ভেবেছে তার সবই ভুল। সে ভেবেছিল পুলিশ অফিসার হয়ে গেলে তাদের উপর কেউ অত্যাচার করতে পারবে না, কিন্তু এখন সে বুঝতে পারে একজন মাফিয়া বা রাজনীতিবিদের ক্ষমতা আইনের ঊর্ধ্বে চলে গেছে। ইউসুফ সেদিন থেকে বদলে যায়। সে কমিশনারের ডেরায় আক্রমণ করে, একা তার লোকজনদেরকে পিটিয়ে খালি হাতেই কমিশনারের হাত ছিঁড়ে নেয়, যেই হাত দিয়ে কমিশনার তার বাবার গলায় জুতার মালা পরিয়েছিল। সেই রাতে কমিশনার মারা যায়, আর ইউসুফ খুনের দায় মাথায় নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে ইউসুফের এই সন্ত্রাসী কর্মকাণ্ড তার বাবাকে আহত করে। সে চেয়েছিল ছেলেকে বানাবে পুলিশ, আর ছেলে হয়ে গেছে সন্ত্রাসী। ইউসুফ ঢাকায় আসার পর থেকে তার পেছনে লোক লাগিয়ে দেয় মৃত কমিশনারের মামা মাফিয়া আসাদুল। তাদের আক্রমণের হাত থেকে বাঁচতে ইউসুফ গড়ে তোলে নিজের গ্যাং। ইউসুফের সাহস, বুদ্ধি আর গায়ের জোরে কয়েক বছরের মধ্যেই ঢাকা দক্ষিণের অন্য সব গ্যাংস্টারকে হটিয়ে সব সিন্ডিকেটের দখল নিয়ে নেয় ইউসুফ। ঢাকা দক্ষিণের সব অবৈধ ব্যবসা দখল করার পর রাজনীতিতেও আসার প্রস্তুতি নিচ্ছিল সে। এদিকে ঢাকার অন্য অংশ নিয়ন্ত্রণ করত সুশীল শাহীন নামের আরেক মাফিয়া। ঢাকা উত্তরের পাশাপাশি দক্ষিণকেও সে নিয়ন্ত্রণ করতে চায়, তবে সে প্রফিটের 40% দিতে চায় ইউসুফকে। ইউসুফের এই অফার মেনে নেয়ার কোনো কারণই নেই, কারণ শহরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার একারই আছে। সে কারো ছায়ায় কাজ করতে ইচ্ছুক নয়, সে হতে চায় ঢাকার একচ্ছত্র অধিপতি। এভাবেই ইউসুফ হয়ে ওঠে টপ টেরর। ইউসুফের বাবা এএসআই ফরিদকে দেখে এসপি থেকে শুরু করে বড় বড় পুলিশ অফিসাররা পর্যন্ত দাঁড়িয়ে সালাম দিত, কারণ সে ছিল ইউসুফের বাবা। এই বিষয়টা নিয়ে ইউসুফ বেশ গর্ব অনুভব করত, কিন্তু তার বাবা ফরিদ ইউসুফের এই ত্রাসের রাজত্বকে ঘৃণা করত। সে বোঝে মানুষ তাকে ভয় পায়, সম্মান করে না। তবে ইউসুফের ধারণা বাংলাদেশে ভালো থেকে লাভ নেই। এদেশে ভালো কাজ করেছে কিন্তু অপমানিত হয়নি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইউসুফের সাথে তার পিতার সম্পর্কের বরফ গলে না। মাঝে মাঝে সে বাসায় এসে তার পছন্দের ফুলকপির বড়া খেয়ে বের হয়ে যেত, আর তার বাবা একাকী জীবন কাটাত। পেপার খুললেই সে সময় ইউসুফের নামে প্রথম পেজে 2-1টা নিউজ থাকতো প্রতিদিন। এর মাঝে শাহীন ইউসুফকে মেরে ফেলার প্ল্যান করে। সে ইউসুফের গাড়িতে টাইম বোম সেট করে, যেটার বিস্ফোরণে সেই আকবর চাচা পা হারায়। এর প্রতিশোধ হিসাবে ইউসুফ একাই শাহীনের ডেরায় যায় এবং কেজিএফ অ্যানিমেল বা তুফান সিনেমার অনুকরণে বড় একটা মেশিন গান দিয়ে শাহীনের অনেক লোককে মেরে ফেলে। তবে যাবার আগে শাহীনকে না মেরে আরেকটা সুযোগ দিয়ে যায় তাকে। শাহীন এই অপমানের প্রতিশোধ নেয় ভয়ঙ্করভাবে। সে জানতে পারে ইউসুফের দুর্বল দিক হলো তার পিতা।
এর কিছুদিন পর ইউসুফের নিজের এলাকা সিলেটের তামাবিলে একটা স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভয়ঙ্কর এক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় এমপি সহ স্কুলের শিক্ষক রহমান মারা যান। এই রহমান সাহেব ছিলেন এএসপি জাহানের বাবা। এই বিস্ফোরণের ঘটনার জন্য সরকারিভাবে ইউসুফকে দায়ী করা হয়। তদন্তে দেখা যায় বোমাগুলো তামাবিল বর্ডার ক্রস করে এসেছিল, যেখানে ডিউটিরত ছিল ইউসুফের পিতা ফরহাদ সাহেব। পেপারে লেখা শুরু হয় পুত্রকে সুবিধা দিতে ইচ্ছে করে তিনি বোমাগুলো ছেড়ে দিয়েছেন। কিন্তু আসল ঘটনা হলো এএসআই ফরহাদ সাহেব ঠিকই ওই বর্ডারের দায়িত্বে ছিলেন, কিন্তু যেই রাতে ওই ট্রাকটা পার হয়েছিল তার কনস্টেবলরা সেই রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল। অসুস্থ অবস্থায় তাকে দিয়ে ক্লিয়ারেন্সের পেপারে সাইন করায় এবং সেই সুযোগে বিস্ফোরক ভর্তি ট্রাক বর্ডার পার করে বাংলাদেশে নিয়ে আসে তারা। আর এর বিনিময়ে পুলিশরা পেয়ে যায় বিপুল পরিমাণ অর্থ। সেই বিস্ফোরক ভর্তি ট্রাক বর্ডার পার করতে ক্লিয়ারেন্স দেওয়ায় মামলা হয় এএসআই ফরহাদের নামে। ইউসুফকে করা হয় প্রধান আসামি। ইউসুফ গোপনে তার বাবার সঙ্গে দেখা করে তাকে প্রতিজ্ঞা করে যায় যে এই মিথ্যে মামলা থেকে তাদেরকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে সে। কিন্তু পরদিন ইউসুফ জানতে পারে তার বাবা আত্মহত্যা করেছেন। তার লাশ ঝুলন্ত অবস্থায় তাদের বাড়িতে পাওয়া গেছে। ইউসুফ এখন চায় ইনসাফ। সে তার বাবার সম্মান ফিরিয়ে দিতে চায়। জাহান ইউসুফের সিচুয়েশনটা বুঝতে পারে এবং সে কেসটা ঘেঁটে দেখার দায়িত্ব নেয়। এই মুহূর্তে আমরা পরিচিত হব নতুন একটা চরিত্রের সঙ্গে, যেই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এখানে তার নাম ডাক্তার শমশের। আগে তিনি পরিচিত ছিলেন 20 টাকার ডাক্তার হিসাবে। সৎ এই ডাক্তার রোগী দেখে ফিস নিতেন মাত্র 20 টাকা। কিন্তু তিনি একসময় জানতে পারেন স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা। কিভাবে কোটি কোটি টাকা দিয়ে কেনা মেশিনগুলো হাসপাতালে নষ্ট অবস্থায় ফেলে রাখা হয়েছে, কিভাবে সরকারি টাকায় কেনা ওষুধ মিসম্যানেজমেন্ট করা হচ্ছে, সর্বোপরি অবৈধভাবে মানুষের অর্গান পাচার করা হচ্ছে। এসবের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন। সরকারের চোখে হয়ে যান সন্ত্রাসী। সেই শমশেরকে জাহান এএসআই ফরহাদের ব্যাপারে সব খুলে বলে। শমশের হাসপাতালে অভিযান চালিয়ে রেকর্ড রুম থেকে বের করে আনে এএসআই ফরহাদের পোস্টমর্টেম রিপোর্ট। সে দেখা করতে যায় এই ময়দান তদন্তকারী ডাক্তার কাইয়ুমের সঙ্গে। কাইয়ুম নিজের বাড়িতে মেডিকেল সিন্ডিকেট ধ্বংসকারী শমশেরকে দেখে চমকে যায়। অবশ্য পরে সে স্বীকার করে সেদিন টাকা খেয়ে এএসআই ফরহাদের পোস্টমর্টেম রিপোর্টে মিথ্যে লিখেছিল সে। আসলে ফরহাদকে খুন করা হয়েছিল আর তাকে বাধ্য করা হয়েছিল এটাকে আত্মহত্যা বলে উল্লেখ করতে। এই টাকা দিয়ে সে তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল, অথচ সেই ছেলে এখন তার খোঁজও রাখে না। সে বুঝতে পেরেছে হারাম উপার্জনের শাস্তি। সেদিনের ভুল বুঝতে পেরে আজ সে শমশেরের কাছে স্বীকারোক্তি দিতে রাজি হয়। তার স্বীকারোক্তির ভিডিও শমশের জাহানকে পাঠিয়ে দেয়। ইউসুফ শমশেরকে দেখে চিনতে পারে। আসলে শমশেরের সাথে তার বাবা এএসআই ফরহাদের পরিচয় ছিল। ফরহাদ একবার যে কমিশনারের পিছনে লেগেছিল সরকারি ওষুধ বিক্রি করার জন্য, সেই সমস্ত তথ্য তাকে দিয়েছিল এই ডাক্তার শমশেরই। এখন শমশের নিজেই আইন হাতে তুলে নিয়েছে, হয়ে গেছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। জাহান এই স্বীকারোক্তির ভিডিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখিয়ে কেসটা রিওপেন করে। যেই রাতে বিস্ফোরকভর্তি ট্রাকটা পার হয়েছিল তখন সেই সিকিউরিটি পোস্টে ফরহাদের সাথে ছিল আরও 4 পুলিশ সদস্য। তারা সবাই এখন বেশ বিলাসী জীবনযাপন করছে। তবে জাহান চেষ্টা করেও তাদের কাছ থেকে কোনো তথ্য বের করতে পারে না। অতঃপর ইউসুফ সাংবাদিক পরিচয়ে তাদের সঙ্গে কথা বলতে চায়। তাদের কেউ কেউ ফরহাদকেই দোষী বলে, কেউ ইউসুফের সাথে দুর্ব্যবহার করে। ইউসুফ বুঝতে পারে এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। তখন সে সেই 4 পুলিশ সদস্যকে টর্চার করা শুরু করে। অত্যাচারের তীব্রতা বাড়ালে একসময় তারা স্বীকার করে কিভাবে আনিস নামের এক লোকের কাছ থেকে টাকা খেয়ে সে রাতে তারা ফরহাদকে ফাঁসিয়ে দিয়েছিল। ইউসুফ এবার আনিসের কাছে যায়। আনিসের বউ বাচ্চাকে মেরে ফেলার হুমকি দিলে সে স্বীকার করে তাকে বিস্ফোরক বর্ডার পার করে দেওয়ার দায়িত্ব দিয়েছিল মাফিয়া সুশীল শাহিন। আসলে শাহিনই ইউসুফকে শায়েস্তা করার জন্য এই ঘটনা সাজিয়েছিল। সেই সাথে ফরহাদকেও সে মেরে লাশ গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছিল। ডাক্তার কাইয়ুম এবং আনিসের সাক্ষীতে মাননীয় আদালত ফরহাদকে বোমা হামলার মামলায় নির্দোষ ঘোষণা করে। সেই রায়ের গেজেট নিয়ে পিতার কবরে ইউসুফ কান্নায় ভেঙে পড়ে। এদিকে বোমা হামলা কেসের মোড় ঘুরে যাওয়ায় শাহিনের টেনশনে জ্বর চলে আসে। সে বুঝতে পারে ইউসুফ সেবার মরেনি। যে স্নাইপার শুটার ইউসুফকে গুলি করেছিল শাস্তিস্বরূপ সে এবার তাকে গুলি করে মেরে ফেলে। আগেরবারের মতো এবারও সে টার্গেট করে ইউসুফের দুর্বল দিক। সে জাহানকে শেষ করবে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে জাহানের লেবার পেইন উঠলে সে চলে যায় হাসপাতালে। সেখানে শাহিনের লোক তাকে আটকে ফেলে। ইউসুফ খবর পেয়ে হাসপাতালের দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় তাকে আটকে দেয় শাহিনের গুন্ডা বাহিনী। শাহিন মোবাইলে ভিডিও কলে ইউসুফকে দেখায় যে তারা তার স্ত্রীকে আটকে রেখেছে। অগত্যা ইউসুফ চুপসে যায় আর সেই সুযোগে শাহিনের লোকেরা তাকে মারতে থাকে। কিন্তু ওরা জানতো না সরকারি হাসপাতালগুলো এখন শমশেরের নিয়ন্ত্রণে। শমশের হাসপাতালে অ্যাটাক চালায় আর ভিডিও কলে সেটা দেখে ইউসুফও পাল্টা শাহিনের লোকদেরকে শেষ করতে থাকে। অবশেষে এক পর্যায়ে সুশীল শাহিনকে হত্যা করে
ইউসুফ তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়। কিন্তু এই ঘটনায় সারা দেশে আবারও প্রচার হয়ে যায় যে সত্যি ইউসুফ বেঁচে আছে। শীর্ষ সন্ত্রাসী ইউসুফকে ধরতে পুলিশের উপর আবারও নির্দেশনা আসে। সিলেটে ইউসুফকে বাগে পেয়ে যায় ডিআইজি মিজান। কিন্তু ঠিক সেই সময় ইউসুফের বুকে গুলি করে শমশের। কিছু বুঝে ওঠার আগেই মিজানকেও শেষ করে দেয় সে। যখন জাহান তাদের সন্তান প্রসব করছিল, ঠিক সে সময় ইউসুফ পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাচ্ছিল। সবার মনে কাটাপ্পা বাহুবলীকেও কিউ মারার মতো করে প্রশ্ন উদিত হয়, শমশের কেন ইউসুফকে মারল? আসলে পুরো ব্যাপারটাই ছিল সাজানো। জাহান আর শমশেরের লক্ষ্য ছিল ইউসুফ যাতে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এজন্যই হত্যার নাটক মঞ্চস্থ করা। একজন ডাক্তার হিসাবে শমশের জানে বুকের কোথায় গুলি করলে গুলি কোনো মেজর অর্গ্যানকে আঘাত না করে বেরিয়ে যাবে। এই হিসাব করেই সে ইউসুফকে গুলি করেছিল। তারপর দ্রুত তাকে ট্রিটমেন্ট করা হয় আর মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হয় ডিআইজি মিজানের গুলি খেয়ে ইউসুফ পাহাড় থেকে নিচে পড়ে মারা গেছে। আবারও নাম মুছে যায় ইউসুফের। আইনের চোখে সে হয়ে যায় একজন মৃত টপ টেরর। তবে ইউসুফ ছদ্ম পরিচয়ে নিজের জীবন ঠিকই কাটাতে থাকে। জাহান ভেবেছিল বাকি জীবন ইউসুফকে ছদ্ম পরিচয়েই রাখবে, কিন্তু 1 বছর পর শমশের তাকে এসে একটা খাম দেয়। আমরা দেখতে পারি নতুন এক মাফিয়ার উদ্ভব হয়েছে দেশে, যেই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। একটা ছুরি দিয়ে বেহালা বাজাতে বাজাতে সে এক পর্যায়ে হত্যা করে ইউসুফের সহচর সেই আকবর চাচাকে, আর সেই সাথে শমশের আর ইউসুফকে পাঠায় ধ্বংসের বার্তা। এখানেই ইনসাফ 2 এর আগাম বার্তা দিয়ে শেষ করা হয় সিনেমাটি। ইনসাফের গল্পে শেষ পর্যন্ত পিতা হত্যার ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার খুঁজে পেয়েছিল ইউসুফ। কাহিনী বিশ্লেষণ করতে গেলে বলতে হয়, কাহিনীর মূল থিমটি ভালো থাকলেও কাহিনীর গাঁথনি অত ভালো ছিল না। অর্থাৎ একটা সিন থেকে অন্য সিনের ট্রানজিশনটা আমার কাছে খুব একটা স্মুথ লাগেনি। বিভিন্ন সিনের ট্রানজিশন আরও বেটার হতে পারত। তবে এই সিনেমার কাস্টিং নিয়ে কোনো কথা হবে না, কাস্টিং ছিল টপ নচ। মিশা, ডন, চঞ্চল চৌধুরী আর অন্যদিকে ফজলুর রহমান বাবু এবং মোশাররফ করিম, খুবই দারুণ হয়েছিল এই সাইড কাস্টিংগুলো। তাসনিয়া ফারিনকে অ্যাকশন বা নাচে অতটা সাবলীল লাগেনি, তবে তার অভিনয় বেশ ভালো ছিল। আর শরীফুল রাজ দিনের পর দিন তাকে একজন পূর্ণাঙ্গ সিনেমার নায়ক হিসাবে প্রমাণ করছেন। তার লুক, ডায়ালগ ডেলিভারি, অভিনয়, অ্যাকশন সবকিছুই প্রতিনিয়ত উন্নত হচ্ছে। যে কোনো চরিত্রের সাথেই তিনি মানিয়ে নিতে পারছেন বেশ ভালোভাবে। প্রিয় দর্শক, আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। সেজন্য ফেসবুকের আর ফর রিভিউ বাংলা পেজটা আপনারা চাইলে ফলো করে আসতে পারেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।